এভরিওয়ান, সোমা ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমি অষ্টম শ্রেণীর আমাদের পৃথিবীর ভূগোল বইয়ের পৃথিবীর অন্দরমহল এই প্রথম অধ্যায়টা আলোচনা করব। আমি অষ্টম শ্রেণীর ইতিহাসের প্রতিটি অধ্যায়ের প্রশ্ন উত্তরও আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। আজকে আমি প্রথম অধ্যায়টা শুরু করব। দেখো, পৃথিবীর অন্দরমহল। পৃথিবীর অন্দরমহল মানেই আমরা সবাই বুঝতে পারছি যে পৃথিবীর অভ্যন্তর সম্বন্ধে এখানে আমরা জানবো। তাহলে আমরা সবাই জানি যে আমরা পৃথিবীর উপরিভাগে বাস করি। তাহলে পৃথিবীর অভ্যন্তর ভাগটা কেমন, সেখানে কি কি আছে, সেই সব বিষয়গুলো আজকে আমরা জানবো। এখানে দেখো, পৃথিবীর ব্যাসার্ধ কত? 6370 কিলোমিটার। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব হচ্ছে 6370 কিলোমিটার। তাহলে ভূপৃষ্ঠ থেকে মানে পৃথিবীর উপরিভাগ থেকে যদি আমরা পৃথিবীর কেন্দ্র পর্যন্ত দূরত্বটা মাপি, তাহলে তার দূরত্ব হচ্ছে 6370 কিলোমিটার। ভেবে দেখো, পৃথিবীর ভেতরটা দেখার জন্য 6370 কিলোমিটার গর্ত খোঁড়া সম্ভব কি? তাহলে এই যে পৃথিবীর ভেতরটা জানার জন্য 6370 কিলোমিটার গর্ত খোঁড়া কিন্তু সম্ভব নয়। দক্ষিণ আফ্রিকায় পৃথিবীর গভীরতম খনির সোনা গভীরতা হচ্ছে 3 থেকে 4 কিলোমিটার, রবিনসন দ্বীপ। তাহলে দক্ষিণ আফ্রিকায় যে পৃথিবীর গভীরতম খনি আছে তার গভীরতা হচ্ছে 3 থেকে 4 কিলোমিটার। জানা গেছে প্রতি 33 কিলোমিটার গভীরতায় প্রায় 1 ডিগ্রি সেলসিয়াস করে পৃথিবীর অভ্যন্তরে তাপমাত্রা বাড়ে। তাহলে আমরা যত গভীরের দিকে যাব বা যত পৃথিবীর কেন্দ্রের দিকে যাব, তত কিন্তু তাপমাত্রা বাড়বে। তাহলে 33 কিলোমিটার গভীরতায় কিন্তু 1 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা বাড়ে। পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা যদি 15 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে অঙ্কের হিসাবে রবিনসন দ্বীপের সোনার খনির শ্রমিকদের কত গরম সহ্য করতে হয়। পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা যদি 15 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে এই যে খনির যে গভীরতা, এর যে তাপমাত্রা, এর তাপমাত্রা কিন্তু অনেকটাই গরম। এই খনিতে যে শ্রমিকরা কাজ করে তাদের কিন্তু অনেকটা গরম সহ্য করতে হয়। এপাশে দেখো, পৃথিবীর গভীরে কি আছে জানার জন্য খনি ছাড়াও উত্তর পশ্চিম রাশিয়ার কোলা উপদ্বীপের 12 কিলোমিটার গভীর গর্তটি হলো পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত। পৃথিবীর গভীরতা 6370 কিলোমিটার, কাছে 12 কিলোমিটার খুবই নগণ্য। তাহলে ভূপৃষ্ঠ থেকে কেন্দ্রের গভীরতা কত? 6370 কিলোমিটার। তাহলে এর কাছে মাত্র যে 12 কিলোমিটার গর্ত খোঁড়া হয়েছে, এটা কিন্তু খুবই সামান্য একটা গর্ত। এর দূরত্ব কিন্তু খুব একটা বেশি নয়। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো পৃথিবীর অন্দরমহল সম্পর্কে তথ্য সংগ্রহ করতে যাওয়া কতটা কঠিন। তাহলে পৃথিবীর অভ্যন্তরভাগ কতটা গরম এবং সেখানে কেন্দ্র পর্যন্ত পৌঁছাতে গেলে সেখান থেকে তথ্য সংগ্রহ করা কিন্তু খুবই কঠিনতম কাজ। এর পরের পেজে চলে আসো। পৃথিবী কবে সৃষ্টি হয়েছে? দেখো, পৃথিবীর সৃষ্টি হয়েছিল আজ থেকে প্রায় 460 কোটি বছর আগে। এটা তোমরা মার্ক করে নাও। পৃথিবীর সৃষ্টি হয়েছিল আজ থেকে প্রায় 460 কোটি বছর আগে। তখন পৃথিবী কেমন ছিল? তখন পৃথিবী ছিল প্রচন্ড উত্তপ্ত গ্যাসীয় পিণ্ড। সময়ের সাথে সাথে উপরের পৃষ্ঠটা আগে ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেছে, কিন্তু পৃথিবীর অভ্যন্তরভাগ এখনো বিরাট বড় অগ্নিকুণ্ড হয়ে গেছে। তাহলে পৃথিবীর প্রথম দিকে কি ছিল? প্রচন্ড উত্তপ্ত গ্যাসীয় পিণ্ড ছিল। সময়ের সাথে সাথে পৃথিবীর যে উপরিভাগ সেটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে শক্ত হয়েছে, কিন্তু পৃথিবীর অভ্যন্তরভাগ এখনো বিরাট বড় একটা অগ্নিকুণ্ড হয়ে আছে। যেমন ধরো, এখানে একটা উদাহরণ দিয়েছে, বাটিতে গরম দুধ ঢালে ওপরটা ঠান্ডা হয়ে সর পড়ে, কিন্তু নিচটা অনেকক্ষণ গরম থাকে। আমরা যদি একটা বাটিতে কিছুটা দুধ নিই, তাহলে দেখবে উপরিভাগটা কিছুটা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু ভেতরের অংশটা তখনও গরম থাকে। ঠিক তেমনইভাবে পৃথিবীর উপরিভাগটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেছে, কিন্তু অভ্যন্তরভাগটা এখনো পর্যন্ত গরম আছে। এখানে দেখো, শর্ট কোশ্চেন হিসেবে প্রশ্নগুলো আসে। ম্যাগমা কি? এটা তোমরা আন্ডারলাইন করে নাও। ভূগর্ভের পদার্থ প্রচন্ড চাপ ও তাপে গ্যাস বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকলে তাকে ম্যাগমা বলে। তাহলে ম্যাগমা কাকে বলে এটা তোমরা মার্ক করে নাও। এরপর দেখো, লাভা কি বা লাভা কাকে বলে এটাও তোমরা মার্ক করে নাও। ভূগর্ভের গলিত উত্তপ্ত অর্ধতরল ম্যাগমা ফাটল দিয়ে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এলে তাকে লাভা বলে। তাহলে লাভা আর ম্যাগমা কাকে বলে, এই দুটো প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নগুলো কিন্তু আসে, এটা তোমরা মার্ক করে নাও। এরপর নিচে চলে আসো। দেখো, বক্রেশ্বরে কিন্তু উষ্ণ প্রস্রবণ আছে। উষ্ণ প্রস্রবণ কোথায় আছে? বক্রেশ্বরে আছে। এইটা তাহলে শর্ট কোশ্চেন হিসাবে আসতে পারে। উষ্ণ প্রস্রবণ কি বা কাকে বলে, দেখো এটা তোমরা মার্ক করে নাও এখান থেকে। পৃথিবীর ভৌম জল, পৃথিবীর ভেতরকার জল ভূতাপের পৃথিবীর ভেতরকার তাপের সংস্পর্শে এসে গরম হয়ে ফুটতে শুরু করে। পৃথিবীর পৃষ্ঠের ফাটলের মধ্যে দিয়ে সেই উষ্ণ জল বাইরে বেরিয়ে আসে, একে বলে উষ্ণ প্রস্রবণ।
এটা তোমরা মার্ক করে নাও। তাহলে উষ্ণ প্রস্রবণ কাকে বলে? পৃথিবীর ভেতরকার যে জল, যেটাকে ভৌম জল বলা হয়, সেই জল ভূতাপের সংস্পর্শে অর্থাৎ পৃথিবীর ভেতরকার তাপের সংস্পর্শে এসে গরম হয়ে যায় এবং ফুটতে শুরু করে, এবং পৃথিবীর পৃষ্ঠের মানে পৃথিবীর যে উপরিভাগে ফাটল আছে, পৃথিবীর উপরিভাগের ফাটল দিয়ে সেই উষ্ণ জল বাইরে বেরিয়ে আসে। একে বলে উষ্ণ প্রস্রবণ। এই প্রশ্নটাও কিন্তু খুব আসে, এটা তোমরা মার্ক করে নেবে। এরপর দেখো এদিকে ভূতাপ কি, এটাও তোমরা খুব ভালোভাবে পড়বে। ভূতাপ হলো এক ধরনের শক্তি। পৃথিবীর কেন্দ্রের তাপ ধীরে ধীরে বাইরের দিকে অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠের দিকে আসতে থাকে, এই তাপ শক্তিকেই ভূতাপ শক্তি বলা হয়। তাহলে ভূতাপ শক্তি কাকে বলে এটা তোমরা এখান থেকে এত পর্যন্ত মার্ক করে নেবে। তাহলে ভূতাপ কি? ভূতাপ হচ্ছে এক ধরনের শক্তি, এবং পৃথিবীর কেন্দ্রের যে তাপ সেটা ধীরে ধীরে পৃথিবীর পৃষ্ঠের দিকে আসতে থাকে, আর এই তাপ শক্তিকেই বলা হয় ভূতাপ শক্তি। আমেরিকা যুক্তরাষ্ট্র পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করে। তাহলে এই পৃথিবীর বহু দেশে কিন্তু এই ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়। তার মধ্যে হচ্ছে অন্যতম আমেরিকা যুক্তরাষ্ট্র। আমেরিকা যুক্তরাষ্ট্র হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করে। তাহলে এটা হচ্ছে উদাহরণ হিসেবে তোমরা লিখতে পারো। ভূতাপ শক্তি কাকে বলে উদাহরণ দাও, এটা তোমরা আন্ডারলাইন করে নেবে। এর পরের পেজে চলে আসো। পৃথিবীর ঘনত্ব দেখো, ভূপৃষ্ঠের গড় ঘনত্ব মাত্র 2.6 থেকে 3.3 গ্রাম পার ঘন সেন্টিমিটার। পৃথিবীর কেন্দ্রের কাছে পদার্থের গড় ঘনত্ব প্রায় 11 গ্রাম পার ঘন সেন্টিমিটার। তাহলে এটা তো শর্ট কোশ্চেন হিসেবে বা শূন্যস্থান পূরণ হিসাবে আসতে পারে। ভূপৃষ্ঠের গড় ঘনত্ব কত, বা ভূপৃষ্ঠের গড় ঘনত্ব 2.6 থেকে 3.3 গ্রাম পার ঘন সেন্টিমিটার। আর পৃথিবীর কেন্দ্রের কাছে পদার্থের গড় ঘনত্ব প্রায় 11 গ্রাম পার ঘন সেন্টিমিটার। এই দুটো লাইন তোমরা মার্ক করে নাও। তাহলে এই যে আমরা পৃথিবীর ঘনত্ব জানলাম, এই ঘনত্বটা আসলে কি? দেখো, একক আয়তনে পদার্থের কতটুকু ভর আছে তার পরিমাপকে পদার্থের ঘনত্ব বলা হয়। তাহলে ঘনত্ব বলতে কি বোঝো বা ঘনত্ব কি? দেখো, একক আয়তনে পদার্থের কতটুকু ভর আছে তার পরিমাপকে পদার্থের ঘনত্ব বলে। এটা আন্ডারলাইন করে নাও, এটাও শর্ট কোশ্চেন হিসাবে আসতে পারে। তাহলে ঘনত্ব কি সেটা আমরা জানলাম। এরপর দেখো ভূমিকম্প তরঙ্গ। ভূমিকম্প তরঙ্গটা কি? দেখো, ভূমিকম্পের তরঙ্গের গতিবিধি লক্ষ্য করে বিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে তথ্য সংগ্রহ করেছেন। তরঙ্গগুলো বিভিন্ন ধরনের পদার্থের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার সময় কখনো দীর্ঘ, কখনো ক্ষুদ্র, আবার কখনো দ্রুত বা ধীর গতি সম্পন্ন হয়। কম্পন তরঙ্গগুলো পি বা প্রাইমারি বা প্রাথমিক, আর এস সেকেন্ডারি বা দ্বিতীয় পর্যায়ের বা গৌণ, এই দুটো হিসাবে মাপা হয়। ছবিটা দেখো, একটা হচ্ছে পি তরঙ্গ, একটা হচ্ছে এস তরঙ্গ। এই দুটো মেজারমেন্টে তরঙ্গ মাপা হয়। তাহলে ভূ অভ্যন্তরে কোথায় কি গতিতে যাচ্ছে, কিভাবে অভিমুখ পাল্টাচ্ছে, এসব কিছুই পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে তথ্য দেয়। তাহলে এই যে ভূ অভ্যন্তরে যে তরঙ্গর অভিমুখটা পাল্টাচ্ছে, কোন তরঙ্গ কিভাবে প্রবাহিত হচ্ছে, এসব কিছুই কিন্তু পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে তথ্য দেয়। ভূমিকম্পের পি তরঙ্গ ভূ অভ্যন্তরের কঠিন তরল যে কোনো মাধ্যমের মধ্যে দিয়ে প্রভাবিত হয়। তাহলে ভূমিকম্পের পি তরঙ্গ ভূ অভ্যন্তরের কঠিন তরল যে কোনো মাধ্যমের মধ্যে দিয়ে প্রভাবিত হতে পারে, কিন্তু এস তরঙ্গ তরল বা অর্ধতরল মাধ্যমের মধ্যে দিয়ে প্রভাবিত হতে পারে না। তাহলে পি তরঙ্গ কঠিন তরল যে কোনো মাধ্যমের মধ্যে দিয়ে প্রভাবিত হতে পারে, কিন্তু এস তরঙ্গ তরল বা অর্ধতরল মাধ্যমের মধ্যে দিয়ে প্রভাবিত হতে পারে না। এটা তোমরা ভালোভাবে পড়বে এই লাইনটা। পৃথিবীর অভ্যন্তর ভাগটা কেমন আমরা যদি একটা উদাহরণ হিসাবে দেখতে পারি, যে একটা পেঁয়াজ নিয়ে পেঁয়াজের খোসাটা যদি আমরা ছাড়াই, তাহলে যেরকম স্তরবিন্যাস দেখা যায় পৃথিবীর অন্দরমহলটা অনেকটা সেরকম বিভিন্ন ঘনত্বের ও বৈশিষ্ট্যের স্তরে বিভক্ত। তাহলে তোমরা পেঁয়াজ একটা নিয়ে যদি পেঁয়াজটাকে ছাড়াও, তাহলে এখানে দেখো যে লেয়ারগুলো দেখা যাচ্ছে, এক একটা লেয়ার দেখা যাচ্ছে। এইরকম পৃথিবীর অভ্যন্তর ভাগও কিন্তু এক একটা লেয়ারে বিভক্ত। এর পরের পেজে চলে আসো। দেখো, ভূমিকম্প তরঙ্গ ও আগ্নেয়গিরি জ্বালামুখ থেকে বেরানো লাভা পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তরে প্রধানত 3টি স্তরের সন্ধান পেয়েছে। তাহলে ভূ অভ্যন্তরে কি কি স্তর আছে? দেখো, ভূ অভ্যন্তরে প্রধানত 3টি স্তর আছে। কি কি স্তর আছে? একেবারে ওপরে আছে ভূত্বক, ভূত্বকের নিচে আছে গুরুমণ্ডল, এবং একেবারে নিচে বা পৃথিবীর কেন্দ্রে চারিদিকে অবস্থান করছে কেন্দ্রমণ্ডল। এটাও মার্ক করে নাও, এটা প্রশ্ন আসতে পারে। পৃথিবীর ভূ অভ্যন্তর কয়টি স্তরে বিভক্ত? 3টি স্তরে বিভক্ত। কি কি স্তর আছে? দেখো, ভূত্বক, ভূত্বকের নিচে আছে গুরুমণ্ডল, আর একেবারে পৃথিবীর কেন্দ্রের চারিদিকে অবস্থান করছে কেন্দ্রমণ্ডল। এখানে দেখো একটা উদাহরণ দিয়েছে, এই যে আপেলটা কাটলে এই স্তরটা ভালোভাবে বুঝতে পারবো। এখানে আপেলের সাথে পৃথিবীর অভ্যন্তরের স্তর তুলনা করা হয়েছে। এই যে মাঝখানটা, আপেলের ঠিক মাঝখানটা যেখানটায় বীজ থাকে সেই জায়গাটা পৃথিবীর কেন্দ্রমণ্ডল বোঝানো হয়েছে, তার বাইরের অংশটা হচ্ছে গুরুমণ্ডল, আর একেবারে উপরের অংশটা হচ্ছে ভূত্বক। এই যে এই ছবিটা দেখলে তোমরা ভালোভাবে স্তরগুলো বুঝতে পারবে। মহাসাগরের নিচে প্রধানত সিলিকন, এসআই আর ম্যাগনেসিয়াম এমজি দিয়ে তৈরি স্তরটি হলো সীমা।
তাহলে সীমা কাকে বলা হয় এটা আন্ডারলাইন করে নেবে, এই প্রশ্নটা কিন্তু খুব আসে। এখান থেকে মার্ক করে নাও, মহাসাগরের নিচে প্রধানত সিলিকন, এসআই আর ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি স্তরটি হচ্ছে সীমা। প্রধানত ব্যাসল্ট জাতীয় শিলা দ্বারা এই স্তর গঠিত হয়েছে। তাহলে সীমা কোন জাতীয় আগ্নেয় শিলা দ্বারা গঠিত? ব্যাসল্ট জাতীয় আগ্নেয় শিলা দ্বারা গঠিত। এর ঘনত্ব কত? 2.9 গ্রাম পার ঘন সেন্টিমিটার। আর শিয়াল কাকে বলা হয় এটাও তোমরা মার্ক করে নাও, এখান থেকে মার্ক করে নাও, মহাদেশের নিচে প্রধানত সিলিকন, এসআই আর অ্যালুমিনিয়াম এল দিয়ে তৈরি ভূত্বকের ওপরের স্তরটি হলো শিয়াল। এই প্রশ্ন দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট। শিয়াল এবং সীমা কাকে বলে? শিয়াল হচ্ছে গ্রানাইট জাতীয় আগ্নেয় শিলা দ্বারা গঠিত। এরপর দেখো নিচে এখানে একটা ইম্পর্টেন্ট লাইন আছে, ভূত্বকের দ্বিতীয় প্রধান উপাদান কি? ভূত্বকের দ্বিতীয় প্রধান উপাদান হচ্ছে সিলিকন। এখানে পাশে দেখো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত যেখানে যেখানে ভূমিকম্পের তরঙ্গের গতিবেগ পরিবর্তিত হয় সেখানটাকে ভূতত্ত্ববিদরা বলেন বিযুক্তি রেখা। তাহলে বিযুক্তি রেখা কাকে বলে? এখান থেকে মার্ক করে নেবে, ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত যেখানে যেখানে ভূমিকম্পের তরঙ্গের গতিবেগ পরিবর্তিত হয় সেখানটাকে ভূতত্ত্ববিদরা বিযুক্তি রেখা বলেছেন। বিযুক্তি রেখা দ্বারা দুটি ভিন্ন ভিন্ন উপাদান ও ঘনত্বের স্তরকে আলাদা করা যায়। শিয়াল ও সীমা স্তরের মাঝে আছে কলোরাডো বিযুক্তি রেখা। তাহলে শিয়াল ও সীমা স্তরের মাঝে কোন বিযুক্তি রেখা আছে? কলোরাডো বিযুক্তি রেখা। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট লাইন, শূন্যস্থান পূরণ হিসাবে আসতে পারে। এর পরের পেজে চলে আসো, এই ছবিটা কিন্তু খুব ভালোভাবে তোমরা ফলো করবে। এই ছবিটা কিন্তু পরীক্ষায় আসে, চিত্রসহ পৃথিবীর অভ্যন্তরভাগের বিভিন্ন স্তর আলোচনা করো। পরীক্ষায় এই ছবিটা কিন্তু খুব আসে। দেখো, গুরুমণ্ডল কাকে বলে? ভূত্বক ছাড়িয়ে পৃথিবীর অভ্যন্তরে প্রায় 2900 কিলোমিটার পর্যন্ত একই ঘনত্বযুক্ত স্তর হলো গুরুমণ্ডল। এখানে ছবিটা দেখো, এই যে ভূত্বক থেকে এই পর্যন্ত কত কিলোমিটার? 2900 কিলোমিটার। এই যে 2900 কিলোমিটার পর্যন্ত একই ঘনত্বযুক্ত স্তরকে গুরুমণ্ডল বলা হয়। এই গুরুমণ্ডলের প্রধান উপাদানগুলি কি কি? দেখো, গুরুমণ্ডলের প্রধান উপাদান হচ্ছে লোহা, নিকেল, ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম আর সিলিকন। গুরুমণ্ডলের 30 থেকে 700 কিলোমিটার পর্যন্ত অংশে ক্রোমিয়াম, লোহা, সিলিকন ও ম্যাগনেসিয়ামের প্রাধান্য দেখা যায়। 30 থেকে 700 কিলোমিটারের মধ্যে, এই যে 700 কিলোমিটারের মধ্যে কি কি উপাদান দেখা যায়? ক্রোমিয়াম, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়ামের প্রাধান্য দেখা যায়। এটাকে বলা হচ্ছে ক্রোফেসীমা। তাহলে ক্রোফেসীমা কাকে বলা হয় এটা তোমরা মার্ক করে নেবে। এখান থেকে গুরুমণ্ডলের 30 থেকে 700 কিলোমিটার পর্যন্ত অংশে ক্রোমিয়াম, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়ামের প্রাধান্য দেখা যায়, এটি হলো ক্রোফেসীমা স্তর। আর গুরুমণ্ডলের 700 থেকে 2900 কিলোমিটার পর্যন্ত অংশে নিকেল, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়ামের আধিক্যের জন্য এই স্তর হলো নিফেসীমা। তাহলে এই দুটো প্রশ্ন খুব আসে, ক্রোফেসীমা আর নিফেসীমা কাকে বলে? এই তাহলে দুটো লাইন তোমরা মার্ক করে নাও। নিফেসীমা এখান থেকে মার্ক করে নাও। আর গুরুমণ্ডলের 700 থেকে 2900 কিলোমিটার পর্যন্ত অংশে নিকেল, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়ামের আধিক্য দেখা যায়, তাই জন্য এই স্তরকে নিফেসীমা বলা হয়। ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে আছে মোহরভিত্তিক বিযুক্তি রেখা। তাহলে শিয়াল আর সীমা স্তরের মাঝে আছে কলোরাডো বিযুক্তি রেখা, আর ভূত্বক আর গুরুমণ্ডলের মাঝে রয়েছে মোহরভিত্তিক বিযুক্তি রেখা। এটা কিন্তু শূন্যস্থান পূরণ হিসাবে আসে। ক্রোফেসীমা ও নিফেসীমার মাঝে আছে রেপিত্তি বিযুক্তি রেখা। আবার ক্রোফেসীমা আর নিফেসীমার মাঝে রয়েছে রেপিত্তি বিযুক্তি রেখা। এই লাইনগুলো তোমরা খুব ভালোভাবে পড়বে। এরপর দেখো অ্যাসথেনোস্ফিয়ার। অ্যাসথেনোস্ফিয়ার কি? শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের ওপরের অংশে বিশেষ স্তরটি হলো অ্যাসথেনোস্ফিয়ার। অ্যাসথেনোস্ফিয়ার এটি গ্রিক শব্দ যার মানে হচ্ছে দুর্বল স্তর। তাহলে অ্যাসথেনোস্ফিয়ার শব্দটির অর্থ কি? এর অর্থ হচ্ছে দুর্বল স্তর, এটা একটা গ্রিক শব্দ। আর শিলামণ্ডলের নিচে আর গুরুমণ্ডলের ওপরের অংশে যে বিশেষ স্তরটি দেখা যায় সেটাকে অ্যাসথেনোস্ফিয়ার বলা হয়। আর শিলামণ্ডল কাকে বলে? এখানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, এই লাইনটা মার্ক করে নাও। ভূত্বক ও গুরুমণ্ডলের উপরই অংশ নিয়ে গঠিত হয়েছে শিলামণ্ডল। এর গভীরতা হচ্ছে প্রায় 100 কিলোমিটার। এর পরের পেজে চলে আসো, কেন্দ্রমণ্ডল কাকে বলে? দেখো, ভূত্বক ও গুরুমণ্ডলের পরবর্তী এবং কেন্দ্রের চারিদিকে বেষ্টনকারী সেই স্তরটি হলো কেন্দ্রমণ্ডল। তাহলে কেন্দ্রমণ্ডল হচ্ছে ভূত্বক আর গুরুমণ্ডলের পরবর্তী, আর কেন্দ্রমণ্ডলের চারিদিকে বেষ্টন করে রয়েছে যে স্তরটা সেটাই হচ্ছে কেন্দ্রমণ্ডল। এই স্তরটি প্রায় 3500 কিলোমিটার গভীর। তাহলে কেন্দ্রমণ্ডলটা তোমরা এখান থেকে এত পর্যন্ত মার্ক করে নেবে। অত্যন্ত ভারী নিকেল আর লোহা দিয়ে তৈরি বলে একে নিফে বলা হয়। তাহলে কেন্দ্রমণ্ডলকে নিফে কেন বলা হয় এটাও মার্ক করে নেবে। অত্যন্ত ভারী নিকেল
আর লোহা দিয়ে তৈরি বলে একে নিফে বলা হয়। এর গড় তাপমাত্রা কত? 5000 ডিগ্রি সেলসিয়াস। এরপর হচ্ছে দেখো অন্তঃকেন্দ্রমণ্ডল। অন্তঃকেন্দ্রমণ্ডল কোনটা? এই স্তর পৃথিবীর একেবারে কেন্দ্রের চারিদিকে রয়েছে। এই স্তরের গভীরতা হচ্ছে 5100 কিলোমিটার থেকে প্রায় 6370 কিলোমিটার। এই স্তরের চাপ, তাপ আর ঘনত্ব সবচেয়ে বেশি। অত্যাধিক চাপের ফলে পদার্থগুলো এখানে কঠিন অবস্থায় আছে। তাহলে অন্তঃকেন্দ্রমণ্ডল হচ্ছে পৃথিবীর একেবারে কেন্দ্রের চারিদিকে রয়েছে। আর এই স্তরের গভীরতা কত? 5100 কিলোমিটার থেকে 6370 কিলোমিটার। আর এই স্তরে চাপ, তাপ আর ঘনত্ব হচ্ছে সব থেকে বেশি। তাই জন্য এখানে পদার্থগুলো খুব কঠিন অবস্থায় রয়েছে। এই অন্তঃকেন্দ্রমণ্ডল আর বহিঃকেন্দ্রমণ্ডল কিন্তু কেন্দ্রমণ্ডলের দুটো অংশে কেন্দ্রমণ্ডলকে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল আর একটা হচ্ছে বহিঃকেন্দ্রমণ্ডল। তাহলে অন্তঃকেন্দ্রমণ্ডলটা আমরা পড়লাম, এবার হচ্ছে বহিঃকেন্দ্রমণ্ডল। বহিঃকেন্দ্রমণ্ডল কাকে বলে দেখো, অন্তঃকেন্দ্রমণ্ডলের চারিদিকে রয়েছে বহিঃকেন্দ্রমণ্ডল। তাহলে অন্তঃকেন্দ্রমণ্ডল যেখানে বেষ্টন করে রয়েছে তার চারিদিকে হচ্ছে বহিঃকেন্দ্রমণ্ডল রয়েছে। এই স্তর হচ্ছে 2900 থেকে 5100 কিলোমিটার গভীর। এর চাপ, তাপ ও ঘনত্ব অন্তঃকেন্দ্রমণ্ডলের তুলনায় কম। তাহলে অন্তঃকেন্দ্রমণ্ডলে চাপ, তাপ, ঘনত্ব বেশি, কিন্তু বহিঃকেন্দ্রমণ্ডলে চাপ, তাপ আর ঘনত্ব অন্তঃকেন্দ্রমণ্ডলের তুলনায় কম। এই স্তর অর্ধকঠিন অবস্থায় পৃথিবীর অক্ষের চারিদিকে আবর্তন করে চলেছে। এই স্তরে সান্দ্র অবস্থায় থাকা লোহা ও নিকেল প্রচণ্ড গতিতে ঘুরতে ঘুরতে বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করেছে। সেখান থেকেই সৃষ্টি হয়েছে পৃথিবীর চৌম্বকত্ব। তাহলে পৃথিবীর চৌম্বকত্ব কোথা থেকে সৃষ্টি হয়েছে? এই স্তরে সান্দ্র অবস্থায় থাকা লোহা ও নিকেল প্রচণ্ড গতিতে ঘুরতে ঘুরতে একটা বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করেছে এবং সেখান থেকেই তৈরি হয়েছে পৃথিবীর চৌম্বকত্ব। এখানে দেখো গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে আছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। এই বিযুক্তি রেখাগুলো কিন্তু শূন্যস্থান পূরণ হিসাবে আসে। এগুলো সবকটাই তোমাদের খুব ভালোভাবে পড়তে হবে, এটা তোমরা আন্ডারলাইন করে নাও। এরপর আছে কেন্দ্রমণ্ডলের ভেতরের স্তরে অন্তঃকেন্দ্রমণ্ডল ও বাইরের স্তর। বহিঃকেন্দ্রমণ্ডলের মধ্যে রয়েছে লেম্যান বিযুক্তি রেখা। এই প্রত্যেকটা বিযুক্তি রেখা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটাও তোমরা মার্ক করে নাও। কেন্দ্রমণ্ডলের ভেতরের স্তর অন্তঃকেন্দ্রমণ্ডল ও বাইরের স্তর বহিঃকেন্দ্রমণ্ডলের মধ্যে রয়েছে লেম্যান বিযুক্তি রেখা। এখানে কয়েকটা পয়েন্টস করে পৃথিবীর অভ্যন্তরভাগ সম্পর্কে আলোচনা করা হয়েছে। দেখো, পৃথিবীর অভ্যন্তর একাধিক পৃথক স্তরে বিভক্ত। তাহলে আমরা পড়েছি পৃথিবীর অভ্যন্তরভাগ কটা স্তরে বিভক্ত। অপেক্ষাকৃত ভারী পদার্থ নিচের দিকে অর্থাৎ পৃথিবীর কেন্দ্রের দিকে থিতিয়ে পড়ে। তাহলে আমরা সবাই জানি, তোমরা একটা ক্লাসের মধ্যে যদি কিছুটা অংশ বালি নাও আর কিছুটা পোর্শন জল নাও, তাহলে দেখবে যে বালিটা জলের তলায় থিতিয়ে পড়েছে। একইভাবে যেটা ভারী পদার্থ সেটা নিচের দিকে পৃথিবীর কেন্দ্রের দিকে থিতিয়ে পড়েছে। তুলনায় হালকা পদার্থ বা উপাদান ভূপৃষ্ঠের কাছাকাছি উঠে আসে এবং যেগুলো হালকা পদার্থ সেগুলো পৃথিবী পৃষ্ঠের কাছাকাছি অবস্থান করছে। ভূত্বক বা শিলামণ্ডল সম্পর্কে যতটা জানা গেছে সে তুলনায় গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। শিলামণ্ডল বা ভূত্বক সম্বন্ধে যতটা জানা গেছে, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল সম্পর্কে ততটা তথ্য জানা সম্ভব হয়নি। ভূকম্প তরঙ্গের গতিবিধি সম্পর্কিত গবেষণা থেকে পৃথিবীর অভ্যন্তরভাগ সম্পর্কে ঠিক ধারণা পাওয়া যায়। তাহলে ভূকম্পের যে তরঙ্গ, পি তরঙ্গ আর এস তরঙ্গ, তাহলে এই যে তরঙ্গের গতিবিধি, এগুলো থেকে গবেষণা করে পৃথিবীর অভ্যন্তরভাগ সম্পর্কে সঠিক ধারণা আমরা পাই। আজকে আমি প্রথম অধ্যায়টা ভালোভাবে বুঝিয়ে দিলাম। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি পরের ভিডিওতে আলোচনা করে দেবো। আমার পড়ানো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবে, আর পড়ার ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে তাহলেও আমাকে কমেন্টস করে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে নেবে। আর আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে আমি এখানেই শেষ করছি, পরে দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে।